আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে। ওনাকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলি আমরা অতীত প্রতিহিংসার রাজনীতি করিনি। আমাদের উপর যখন আঘাত আসছে আমরা প্রতিঘাত করছি। খালেদা জিয়ার বয়স এখন 80-র আমি উপরে, আমি আমি রোজই শুনি আমি এই আমি মরে আমি মরে এই যায় যায়, শারমিন বয়স তো 80-র শারমিন উপরে, এমনিতে তো শারমিন সময় আমি হয়ে গেছে। আমিও বেগম খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য তুলে ধরতে পারবো, ঠিক আছে না, আপনাকে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই এই না। জন্যই আমরা কোনো সময় প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় করেননি। তাহলে এটা কি ছিল? ধরেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, না, আমি তাকে পরিত্যক্ত প্রতিহিংসার কারাগারে রাখা, আমি এটা কি তাকে কারণে বিদেশে ছিল এই যেতে না দেয়া। ব্যাপারটা, না না আমাদের সাথে আইনের মাধ্যমে হচ্ছে না এগুলো। না, না আপনি না না আইন আদালতের কথা বলছেন, আপনাদের সময় আদালতের আমি রায়, আইন এখনকার আদালত সময় আদালতের রায়। আইন আদালতের রায় তো আদালতের আদালতের রায়। আমাদের আমলে কি কোর্টে যাকে ধরে নিয়েছে তার উপর মব সন্ত্রাস হয়েছে? দুই একটা ঘটনা তো আছেই, মাহমুদুর না রহমান সহ দুই একটা ঘটনা তো না আছে। না আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, আপনি মিথ্যা মামলা হয়েছে বলতে পারেন, গ্রেপ্তার হয়েছে, কিন্তু বেল হয়েছে। আপনার খালেদা জেল জিয়ার গেটে বেল হয় নাই, অনেকদিন তিনি জেল জামিন গেট আপনি চেয়েছেন, জেল গেটে পারেননি। থেকে আমাদের আমলে কি দীপুর মতো লোকদের পিটিয়ে হত্যা করেছে, উপরে পুড়িয়ে ফেলা হয়েছে? হ্যাঁ, পিটিয়ে কাউকে মারে, আমি চ্যালেঞ্জ হয়েছে, করলাম কাউকে আমিও পিটিয়ে চ্যালেঞ্জ মারে, না করছি, না আমি আমার নাম আপনার নাম বলে নাই বলে এখন। চ্যালেঞ্জ করলাম। আপনি মিথ্যা তথ্য দিলে হবে আচ্ছা, না, আমি আপনি পিটিয়ে ও পুড়িয়ে হত্যার তদন্ত 1 বছরেও শেষ হয়নি, এটি প্রথম আলোর খবর। আমরা খারাপ লোক ছিল, যার ফলে আমাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন। কিন্তু আজকে কেন খারাপ? আজকে তো তার চাইতে ভালো হবে, কিন্তু তার চাইতে জঘন্য হচ্ছে কেন? প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ। যেখানে এই দুই দল এবং দুই নেত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রূপ নিয়েছিল প্রতিহিংসা থেকে শত্রুতায়, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার বিভিন্ন বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং আচরণ ছিল আলোচনায়। সেই অবস্থায় এমন শোক বার্তার নিচে কমেন্ট বক্সে অনেকেই এটিকে হাস্যকর বা অভিনয় বলে মন্তব্য করছেন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রশ্ন তুলেছেন, এটি কি সৌজন্যতা নাকি বিকৃত ভণ্ডামি নাকি দুটোই? অন্যদিকে আসন্ন নির্বাচন নিয়ে দলকে গাইডলাইন দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। কি সেই গাইডলাইন? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি এস এম কামাল হোসেন। জনাব এস এম কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। যেটি কথা বলার নিশ্চয়ই শুরু করব যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি মারা গেছেন, এবং তারপরে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, আপনাদের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি। কিন্তু প্রশ্নটা একটু তির্যক এবং বড়, তবু আপনার কাছে জিজ্ঞাসা করি যে এটি আমরা দেখেছি মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটা সময় প্রতিহিংসা, তারপর একরকম শত্রুতায় পরিণত হয়েছিল। সেখান থেকে এখন যখন শোক বার্তা, তখন এই শোক বার্তার নিচে যদি আপনি কমেন্টসগুলো খেয়াল করেন, দেখবেন অনেকে হাহা রিয়্যাক্ট দিচ্ছেন, মানে হাস্যকর, কেউ কেউ বলছেন অভিনয়, কেউ কেউ অ্যাংরি রিয়্যাক্ট দিচ্ছেন, কেউ কেউ প্রশংসাও করছেন। মানে এই যে অনেকেই যে এরকম রিয়্যাক্ট দিচ্ছেন, এটা কি আসলে মানে মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার? আমি একটু ডেভিড বার্গম্যান সাংবাদিক, তার একটা তিনি পোস্ট করছেন, যে ইংরেজিতে করছেন, আমি এটিকে বাংলায় বলছি। আওয়ামী লীগের সফল প্রচেষ্টায় খালেদা জিয়াকে কারাবন্দী করা এবং তার দল বিএনপিকে ভেঙে ফেলার জন্য জোরালো হলেও তুলনামূলকভাবে ব্যর্থ প্রচেষ্টার প্রেক্ষাপটে তার মৃত্যুর পরে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে ব্যতিক্রমী উদারতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখা উচিত, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ হিসেবে, তা স্পষ্ট নয়, কিংবা হয়তো দুটোরই কিছুটা। আসলে কি বলবেন, এটা কি সত্যিকারের শোক নাকি অন্য কিছু? দেখেন, শোক শোকই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের 4 বারের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী বেগম খালেদা জিয়ার, তিনিও প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার সন্তান,
তারেক রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম, তার মৃত্যুতে বাংলাদেশ সে বর্তমানে রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হল। জননেত্রী শেখ হাসিনা এর আগেও যখন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন, আপনি দেখেছেন সেদিনও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। তিনি খালেদা জিয়াকে সান্ত্বনা জানানোর জন্য খালেদা জিয়ার বাসভবনে ছুটে গিয়েছিলেন এবং সেদিন কিছু লোক ওই বাড়ির পক্ষ থেকে কি আচরণ করেছিল এটা দেশবাসী জানে। আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাই। আমি আপনাকে যেটা, যারা বলছে এই কথাগুলো, হ্যাঁ, আমি মনে করি এই লোকগুলোই বাংলাদেশের রাজনীতিকে প্রতিহিংসার জায়গায় নিয়ে গিয়েছে। আমি এই কথাগুলো বলতাম না যারা আজকে শেখ হাসিনার বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার শোক বার্তা নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, কটাক্ষ করছেন, এই ধরনের যাদের চরিত্র, তারা কিন্তু খালেদা জিয়া এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির জায়গায় নিয়ে গিয়েছে। আজকে একজন সাংবাদিক লিখেছেন যে 15ই আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন নাও করতে পারত, করে নেই কিন্তু আগে, সেটি তাকে দিয়ে করানো হয়েছিল। এই যে প্রতিহিংসা রাজনীতি। আবার দেখেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেদিন শেখ হাসিনা মারা যেতে পারত, আল্লাহই রক্ষা করেছেন। আপনি তো সেদিন একজন সেদিন একজন পতিতদশা সাংবাদিক, সঞ্চালক, সেদিন আপনি দেখেছেন যে সেদিন শেখ হাসিনা মারা যেতে পারত, কিন্তু আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। সেদিন বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যদি কথা বলতে দিত, পার্লামেন্টে যদি নিন্দা প্রস্তাব নিত বিরোধী দলের নেতা, এই কথাগুলো উঠতো না। সেদিন সেগুলো হয়নি। আমি আজকে ধরেন আমি খালেদা জিয়ার বিদেহী হত্যার মাগফিরাত কামনা করি। আমি আল্লাহ তাকে যেন ব্যস্ত নসিব করে। শুধু জননেত্রী শেখ হাসিনা নয়, সজীব ওয়াজেদ জয়ও আপনি সমবেদনা জানিয়েছেন। এবং সজীব ওয়াজেদ কি বলেছেন? দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন, দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে। সজীব ওয়াজেদ জয় আরো বলে, অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন। দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন, যাটি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যুতে বর্তমান বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। জি, এটা নিয়েই কথা বলছিলাম যে আ- সবার মানে সজীব অজের জয়, শেখ হাসিনার পক্ষ থেকে শোক বার্তা। আমি আপনি বলছিলেন যারা আমি আপনার কটাক্ষ করে, মানে কটাক্ষ করার জায়গাটা তো সবসময় আসলে আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে সে সময় দেখতাম, মানে যেহেতু বলছিলাম যে একরকম শত্রুতায় পরিণত হয়েছিল, যে ধরেন তাকে তার বাড়ি থেকে সরানো, মানে বিতাড়িত করা, খালেদা জিয়ার বাড়ি থেকে, সেনানিবাসের বাড়ি থেকে তাকে মানে জেলখানায় নিয়ে যাওয়া এবং পরিত্যক্ত কারাগারে রাখা, সেখানে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য আবেদন করছিলেন তিনি বারবার, সেখানে তাকে করতে না দেওয়া। মানে এই বিষয়গুলো কি এখন মনে হয় আপনাদের যে আপনাদের এই সিদ্ধান্তগুলো খুব ভালো ছিল বা সঠিক ছিল? শোনেন, আমি আপনার বলি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কিন্তু বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা করেন। কিন্তু এটা বিচারটা এক বিচারটা এগারো আপনাদের সময় হয়েছে। 1/11 সরকার করেছে। হ্যাঁ, 1/11 সরকার করেছে, ঠিক আছে না?
তারা করেছেন এই বিষয়ে, এবং এই ১১ সরকারের আবির্ভাব হয়েছেন বিএনপির ব্যর্থতার কারণে। যারা বিএনপির প্রিয় লোকরাই ১১ সরকার, তখন রাষ্ট্রপতি বিএনপি, হুম। ফখরুদ্দিন সাহেব বিএনপির, মঈনুদ্দিন সাহেব বিএনপির, এরাই ছিলেন, এরাই মামলাটা করেছেন। আমি আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এই বিষয়ে বলতে গেলে অনেকগুলো আজকে বেগম খালেদা, কারণ আমি শিবিরের কর্মী না, হুম। হুম। আমি আওয়ামী লীগের কর্মী, আমি শেখ হাসিনার কর্মী। আজকে দেখেন আমি কেন বললাম যে ডাকসুর ভিপি প্রার্থী ছিল ছাত্র দলের থেকে আবিদ, সে তার ফেসবুকে স্ট্যাটাসে বলেছে শেখ হাসিনা পাশে দাঁড়ালেও বেগম জিয়ার মৃত্যু নিয়ে জামাত শিবিরের নোংরা খেলা। আজ কিন্তু শিবিরের কর্মীরা কোথাও কোথাও উল্লাস করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বিভিন্ন হুম। মন্তব্য করছেন, এটা আপনি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি মনে করি যারা তাকে ভালোবাসে পছন্দ করে তারা আজকে শোকার্ত, জি। এবং একজন আপনাদের এই যে রাজনৈতিক অ্যাপ্রোচটা, আপনাদের শোক প্রকাশ করার অ্যাপ্রোচটা আমি বলছিলাম মানুষের রিঅ্যাকশনটা কিরকম? অনেকেই প্রশংসা করছেন এবং বলছেন এরকম যদি আগে থাকতো তাহলে হয়তো পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছাতো না। অনেকেই এরকম আগে থাকার, আমি আপনার বলি, আমি কিন্তু ধরেন ৯৬ সালে বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী হয়, আমার মনে আছে আমি তখন গণভবনে গিয়েছিলাম, এবং ওই দিন মনে হয় কোকো সাহেবের হুম। আপনার বৌভাত ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি গিয়েছিলাম। এই আন্তরিকতা রাজনৈতিক শিষ্টাচার ছিল, কিন্তু সে ২১শে আগস্ট জন্মদিন, এর ভিত্তিতে রাজনৈতিক যে শিষ্টাচার সেটি প্রতিহিংসার জায়গা তৈরি ছিল। আমি মনে করি যে প্রতিহিংসার রাজনীতি এখন আমাদের সকলকে শিক্ষা নিয়ে উচিত যে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসা। আপনি যেটা বললেন, দেখেন আমি যদি বলি যে হ্যাঁ খালেদা জিয়ার নামে মামলা করছিল ১১ সরকার, তার সাজা হয়েছিল, কিন্তু কোনো আহ, সাজাপ্রাপ্ত আসামিকে তো আপনি জেলখানায় সাথে কোনো লোক দেয় নাই। তারপরে তার যখন করোনার সময় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, এই সুযোগ সুবিধা ছিল। আমি এই বিতর্কে যেতে চাই না আজকে, হুম। আমি এই আলোচনা পক্ষে বিপক্ষে বলা যাবে। যারা আজকে বলছেন আমি যুক্তি তর্ক দিয়ে দাঁড় করাতে পারবো, এবং যেটা সত্য মানুষ মনে করবে যে আমি যেটা বলতেছি এটা ঠিক, আপনি আমার যত প্রশ্ন করেন আমি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু আমি আজকে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই। কিন্তু কথাটা এখানেই উঠছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে। ওনাকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আম, মানে দায় দিচ্ছেন আসিফ নজরুল যেমন, তেমনি বিএনপির আবার সিনিয়র অনেকে সিনিয়র অনেকে নেতারাও বলছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে অনেকেই বলছেন যে অনেকে হ্যাঁ বলছে, অনেকে আবার সামাজিক যোগাযোগের মধ্যে এখন লেখছেন যে এই যে সেনাবাহিনীর যে সেনা দিবসে বেগম খালেদা যে অসুস্থ, তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো, তিনি ওইখানে যাওয়ার পরেই তো অসুস্থ হয়ে গেলেন। আমি যদি বলি ওইটা ওখানে নিয়েও একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জন্য দায়ী কে? বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে লোকজনের ভিতর যাওয়া নিষেধ, তিনি যেভাবে সেনাবাহিনীর সশস্ত্র দিবসে যেভাবে গেলেন এবং যেভাবে সবাই তাকে ঘিরে ধরলেন, এবং তিনি কিন্তু ওইখান থেকে আসার পর অসুস্থ হয়ে পড়ছেন, আপনার মনে আপনি জানেন, আপনি একটু জানেন ওইখান থেকে আসার পর অসুস্থ হয়ে পড়ছেন। আমি যদি বলি যে এইটা কেন করা হলো, এইটার ভিতরে কি ষড়যন্ত্র আছে? আমি হ্যাঁ, এই অনেকেই সমস্ত এই প্রশ্নটা কিন্তু করেছেন, কেউ হুম, কেউ এই প্রশ্নটা অনেকে তুলেছেন। করেছে, আপনি এটা যেটা এই বলছেন প্রশ্ন এটা করেছে। তুলছেন, কিন্তু ওই হ্যাঁ, প্রশ্নটা যখন তোলা হচ্ছে যে আসলে আমি আসিফ হ্যাঁ। নজরুল সাহেবকে বলতেছি যে আসিফ নজরুল সাহেব, আপনারা যে কথা বলে ক্ষমতায় আসছেন সেগুলো কি বাস্তবায়িত হয়েছে? আপনারা আমাদের সময় তীর্যক ভাষায় টকশোতে কথা বলতেন, আপনারা বলতেন যে সংবাদপত্র আমরা নিয়ন্ত্রিত করি। আমার একটি প্রশ্নের উত্তর দিকটা আসিফ নজরুল সাহেব আপনার মাধ্যমে, পান্নারকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? আজকে আনিস আলমগীর কেন গ্রেপ্তার? আনিস আলমগীর তো আহ, ৫ই আগস্টের আগে তো এই তথাকথিত এই আন্দোলনের সাথে ছিল।
পান্নাও ছিল, তাহলে তাকে কেন গ্রেপ্তার? আসিফ নজরুল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন আপনি জানেন? সে তো আওয়ামী লীগ করে না। সে ৭১-এর সংবিধানের কথা বলছে, রক্ষা, তার উপর মব সন্ত্রাস করেছে, তার এক হাতে ৭১-এর সংবিধান তাকে গ্রেপ্তার করেছে। এই জবাবগুলোকে দিতে পারবে? তারপরে প্রথম আলো আওয়ামী লীগের কট্টর সমালোচনা করেছেন, ডেইলি স্টার কট্টর সমালোচনা করেছেন। সেই প্রথম আলোতে আগুন ধরিয়ে সাংবাদিকদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। আপনি এডিটর, দুঃখিত নামটা আরে যার উপর হামলা করা হলো আপনার হুম। এ, সাংবাদিকদের উপর নির্যাতন মামলার কথা আপনি না, তুলে এটা ধরছেন। আপনার নুরুল কবির। আচ্ছা, আচ্ছা। আপনি দেখেন নুরুল কবিরকে তো সেদিন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা না করতো, সে একজন সিনিয়র সাংবাদিক, এডিটর, তাকে তো মেরে ফেলা হতো। সে তো আওয়ামী লীগের লোক না। তাহলে আজকে এই যে এই সমস্ত উম, কথার বিচার না করে, এই সমস্ত থেকে দায়মুক্ত না হয়ে আসিফ নজরুল্লাহ মানে বিএনপিকে খুশি করার জন্য, কারণ আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধেই তো যাদের উপর ভর করে এক ক্ষমতায় আসছেন, মানে উপদেষ্টা হয়েছেন, তারাই তো আজকে যখন হাদির জানাজায় গিয়েছেন আপনি দেখেছেন বুয়া বুয়া বয়ে স্লোগান দিয়েছেন। আজকে বিএনপির কে খুশি করার জন্য আজকে শেখ হাসিনার উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বিএনকে খুশি করার চেষ্টা করছেন, যে আগামীতে যাতে হ্যাঁ স্পেস পান। আমি মনে করি এই সমস্ত কথা জনগণ বিশ্বাস করে। হ্যাঁ, কিছু লোক তো বিশ্বাস করে, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে না, তাদের কাছে উনি জনপ্রিয় হইতে পারেন। শুধু তো আসিফ কিন্তু নজরুলই না, সাধারণ, মানে আওয়ামী লীগের হ্যাঁ, বিএনপির ভেতরের অনেকেও, আমি বলছিলাম যেমন বিএনপির সিনিয়র ভিতরে, নেতাদের, হ্যাঁ বিএনপি, তারাও আমি বলছেন যে এটি আওয়ামী লীগের দায় আছে, কারণ আওয়ামী লীগ যদি এভাবে করে পরিত্যক্ত কারাগারে রেখে এভাবে নির্যাতন না করতো, অনেক বলছেন তারা অকথ্য হ্যাঁ, নির্যাতন হয়েছে তার উপরে, হ্যাঁ, না আমি হলে মনে আসলে করি, তার এইরকম পরিণতি আমি হতো মনে না। আমি মনে করি যে হ্যাঁ, খালেদা জিয়ার তো আবার সুচিকিৎসা করেছেন সরকার, সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, এবং তাদের পছন্দ মতো চিকিৎসকদের দিয়েও আপনার কিন্তু চিকিৎসা বোর্ড গঠন, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এটা তো আপনি জানেন। দায় দায়িত্ব দিতে পারেন, বলতে পারেন, বললে তো আর কিছু করার নাই। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে প্রথম আলোর অফিসে হামলা হয়নি, আগুন দেওয়া হয়নি। তখন সংগ্রাম নয়াদিগন্তের উপর হয়েছে। নয় সংগ্রাম নয়া দিগন্তের উপর হয়নি, সংগ্রাম রাজনৈতিকভাবে একটা আদর্শকে ধারণ করত। সংগ্রাম রাজনৈতিকভাবে একটি আদর্শকে ধারণ করত। সংগ্রাম যে আদর্শকে ধারণ করে তারা বাংলাদেশকে বিশ্বাস করতো না। একই রকম অভিযোগ, সংগ্রাম, মানে অভিযোগ দিচ্ছেন তো হ্যাঁ, এইরকমই না অভিযোগ অভিযোগ আসলে না, আমি প্রথম আলো, আমি আমি না কোনোভাবে না কোনো অভিযোগ আমি গণমাধ্যমের উপরে হামলার সাপোর্ট আমি করে আমি বলছি না, না না আমি কিন্তু আমি তারাও আমি বলছে যারা হামলা করছে তারাও এখন প্রথম আলো রেজিস্টারে হামলা করে বলছে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মানে না 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 ভারতীয় আধিপত্যবাদ, আপনি তো ভারতীয় আধিপত্যবাদ বলতে হবে। ভারতীয় আধিপত্যবাদ কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে যারা বলে ভারতে, যেই আরে আসিফ নজরুল সাহেব বলেছিলেন ২৬ লক্ষ ভারতীয় লোক আওয়ামী লীগের আমলে চাকরি করছেন। আজ পর্যন্ত একটা পাসপোর্টধারী লোক দেখতে পারেছেন যে এই ইন্ডিয়ান, এই লোকটার পাসপোর্ট আছে, ইন্ডিয়ান লোক, উনি চাকরি করছেন? পারেন নাই। আপনি বলেছেন ভারতের সাথে আওয়ামী লীগ গোলামি চুক্তি করেছে, যখন প্রি শিপমেন্ট চুক্তি বাতিল হয়েছে তখন বাণিজ্য উপদেষ্টা বলেছেন ২,০০০ কোটি টাকা বছরে বাংলাদেশের লস হচ্ছে। এটি কি ভারতের লস হচ্ছে না বাংলাদেশের লস হচ্ছে? তাহলে কে লাভবান হয়েছিল সেই চুক্তির মধ্যে দিয়ে? শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলে কে লাভবান হয়েছিল চুক্তির মধ্যে দিয়ে? আমাকে বলেন। তাহলে মিথ্যা তথ্য উপাত্য দিয়েই কিন্তু তথাকথিত জুলাই আন্দোলন হয়েছে, এবং সেটা আমার কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি তো শিক্ষকতা করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রফেসর এম এ আকাশ, যিনি জুলাই আন্দোলনের সাথে সাধারণ ছাত্রদের সাথে ছিলেন, তিনি বলছেন এটা কোনো আন্দোলন, গণ অভ্যুত্থান, এটা জাতির সাথে প্রতারণা করা হয়েছে। এটা তো আমি করছি না, আমি কইলেন আওয়ামী লীগের কামাল বলছে। এটা প্রফেসর এম এ আকাশ করছেন, যিনি ওই সময় একাত্মতা ঘোষণা করছিলেন, সংহতি প্রকাশ করেছিলেন, তিনি বলছেন। তিনি একজন তিনি বলেছেন, আরো তো একজন অনেকেই আজকে ছিলেন, আপনি তারা তো সামনে, বলছেন না। আপনি আজকে না বলছে, দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, আনু মোহাম্মদ বলছেন, এই আনিস আলমগীরা বলছেন, মাসুদ কামালরা বলছেন।
কি বলছেন তারা? মাসুদ কামালরা বলছেন। তারা তো বলছেন যে জুলাই অভ্যুত্থান সে সময় মানুষ বিরক্ত হয়েছিল, এতটা ক্ষুব্ধ হয়েছিল বলে আন্দোলন হ্যাঁ, হয়েছে। বিরক্ত বিরক্ত করানো হয়েছিল, কিন্তু আজকে তারা বলছে সেইটা নাই। আজকে যারা বলছে যে আজকে শেখ হাসিনা যেটা বলছেন যে আজকে রাজাকুরের নাতিপুতেরা নেতৃত্ব দিচ্ছে, আজকে প্রমাণ হয়েছে তারা আজকে সেই আসল জায়গায় চলে গেছে। সাধারণ ছাত্রদের নেতৃত্বে যারা ছিল তারা আজকে সেই জায়গায় চলে গেছে। আজকে কিন্তু সাধারণ ছাত্ররা নাই। আজকে নীলা ইসরাফিল কি বলছেন যে শেখ হাসিনাকে বিতর্কিত করার জন্য, আপনি তো তার সামাজিক জগতার কথা শুনেছেন যে মুগদার সাইদকে যে হত্যা করা হয়েছে, মেবি, হ্যাঁ, এই যে স্পাইনার রাইফেল দিয়ে গুলি করা হয়েছে, এটা শেখ হাসিনার সরকারকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। এটা নীলা ইসরাফিল, এটা আমি কই কিন্তু তাহলে আজকে কিন্তু প্রকাশ হচ্ছে। আপনি আমাদের আমলের সমালোচনা করতে পারেন, দোষ ত্রুটি ধরতে পারেন, আমি আপনার মানে বলবো না, আমাদের আমলে বলতে পারেন আপনি যে দুর্নীতি হয়েছে, ই হয়েছে। তাহলে 9 মাসে তো আপনার 90,000 কোটি টাকা চলে গেছে শেয়ার মার্কেট থেকে। 15 বছর আমাকে হইতে গেছে, আমি অস্বীকার করি না, কিন্তু এই সরকার তো বৈষম্য দূর করার জন্য আসছেন। তাহলে বৈষম্য দূর হচ্ছে না কেন? কেন বৈষম্য বাড়ছে? কেন আজকে সিপিডি বলছে 50 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়ছেন? কেন দেবপ্রিয় ভট্টাচার্য তো সবাই জাতি চেনে, তিনি ওই ইনুস সাহেবের একজন সমর্থক। তিনি কি বলছেন যে 26 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়ছেন, তার ভিতরে 18 লক্ষ হচ্ছেন মহিলা। আজকে বিভিন্ন জি। আমরা জনাব তো এস এম কামাল, আপনি যে সমালোচনাগুলো করছেন, এই সমালোচনাগুলোকে একদম উড়িয়ে দেবার কিছু নেই। যারা তাকে মানে এই সরকারকে ক্ষমতায় এনেছেন বা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছেন, তারাও এই সরকারের এরকম অনেক সমালোচনা করছেন। মানে সব রাজনৈতিক দল সহ বলছি যে তাদের এই সমালোচনাটা তারা করছেন। কিন্তু সেটি এখন মানে সরকারের সমালোচনার জায়গাটি আজকে আলোচনার বিষয়বস্তু না। ধরেন আপনারা এটিকে কিভাবে দেখছেন যে বেগম জিয়ার মানে শেষ অনুষ্ঠানে তার প্রয়াণ, এরপরে তার যে শেষকৃত্য যে অনুষ্ঠানগুলো আছে বা আয়োজনগুলো আছে, সেখানে আসছেন নরেন্দ্র মোদী সহ আন্তর্জাতিক নেতারা, মানে শোক প্রকাশ করেছেন। আর আসছেন হচ্ছে জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও আসছেন ইসাকদার। আপনি মানে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন যে এই আমি আন্তর্জাতিক? ইতিবাচক ভাবে দেখছি। খালেদা তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী। দোষ ত্রুটি সবার থাকতে পারে, কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের আন্দোলনের নেত্রী ছিলেন। তেনার প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন, আমি মনে করি ইতিবাচক দিক। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চাই, এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হলে প্রতিবেশী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা আসবেই, সার্বভৌম দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেই। খালেদা জিয়া শুধু রাজনৈতিক ব্যক্তি না তো, সে তো এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী। আমি পছন্দ করি আর না করি, কেউ পছন্দ না করি, সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাতে যারা আসতেছে, অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জি, আপনি কিন্তু এটাকে ইতিবাচকভাবে দেখছেন। কিন্তু যেই মানে আবারও সেই কথাটা জিজ্ঞাসা করি, ধরেন ইদানিং তারেক রহমান, তাকে তো আপনাদের সময় খুব গণমাধ্যমে তার কথা বলা বারণ ছিল বা প্রকাশ করা আসলে বারণ ছিল, প্রচার করা বারণ ছিল। তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই চলে আসতো। এখন তাকে শোনা যাচ্ছে, তার সাক্ষাৎকার হচ্ছে, বিভিন্ন জায়গায় তিনি কথা বলছেন। তিনি যেভাবে কথা বলছেন তার মধ্যে খুব বিষোদগার বা বিদ্বেষপূর্ণ কথা তিনি বলছেন না, যেটার একটা প্রশংসা হচ্ছে বা এই নিয়ে একটা তার আগের নানান কিছু নিয়ে নানান সমালোচনা থাকতে পারে, তবে এটি একটা মুগ্ধতা ছড়াচ্ছে। এটি আপনারা কি মনে করেন, এটি কি একটা অনুকরণীয় বৈশিষ্ট্য হতে পারে মানে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য? আওয়ামী লীগের জন্য অনুকরণীয় বৈশিষ্ট্য না, আমি মনে করি তারেক জিয়া, আপনারা সাংবাদিকরা 2001 থেকে 2005 তারেক জিয়ার সম্পর্কে যা লিখেছেন পত্রিকার পাতায়, আপনারা সাংবাদিকরাই তারেক জিয়াকে জাতির সামনে উপস্থাপন করছেন 2001 থেকে 2005। আমি আজকে তারেক জিয়া সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করেন, অন্যদিন কথা বলবো। আজকে তার মা মারা গিয়েছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া না, তার মা মারা গিয়েছেন। এই জন্য আমি এই বিষয়ে শুধু এইটুকু বলতে চাই, হ্যাঁ, তারেক জিয়া সাহেব, আমি মনে করি উনি একটি বড় দলের চালিকা শক্তি। হয়তো বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি হয়তো চেয়ারম্যান হবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি মনে করি অতীতের প্রতিহিংসার রাজনীতি আমরা যদি সবাই পরিহার করে আগামী দিনে একটি জঙ্গিবাদ মুক্ত, সাম্প্রদায়িক মুক্ত,
একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ব্যাপারে আমি একটু কথা বলবো। তবে আপনারা যে বলছেন সামনের দিনে প্রতিহিংসা রাজনীতি তাহলে মানে আপনারা করতে চান না। মানে যেরকমটা করেছেন আমরা সেরকমটাও করতে অতীত চান না। আমরা এটাই কি আপনাদের অতীতও করিনি। আমি আপনার বলি, আমরা অতীত প্রতিহিংসার রাজনীতি করিনি। আমাদের উপর যখন আঘাত আসছে আমরা প্রতিঘাত করছি। কিন্তু ধরেন খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা বা সেই ধরেন তার চিকিৎসার সময় কিছু কিছু বক্তব্য আসলে খুব মানুষ তো সেই সময় সমালোচনা করেছিল যে 2023 সালে লন্ডনে গিয়ে শেখ হাসিনা বলেছেন আমার আমি মানে আমি আমি দেখছিলাম যে আপনার খালেদা বলি, জিয়ার বয়স এখন 80-র আমি উপরে, আমি আমি রোজই শুনি আমি এই আমি মরে আমি মরে এই যায় যায়, শারমিন বয়স তো 80-র শারমিন উপরে, এমনিতেই তো শারমিন সময় আমি হয়ে গেছে। শারমিন আমি আপনারে বলি, আপনি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার বিভিন্ন মন্তব্য তুলে ধরবেন, আমিও বেগম খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য তুলে ধরতে পারবো, ঠিক আছে না, আপনাকে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই এই না জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা শুধু। করছি যে ভবিষ্যতে কি আপনারা এই যা করেছেন সেখান থেকে আমি আপনারা আমি প্রতিহিংসামূলক আমি করবেন না? আমরা আমরা ভবিষ্যতের কোন কমিটমেন্ট কি শোনেন, আপনাদের আমরা সেরকম? আপনার বলি, আমরা কোনো সময় প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় করেননি। তাহলে এটা কি ছিল? ধরেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, না, এটা আমি তাকে পরিত্যক্ত প্রতিহিংসার কারাগারে রাখা, আমি এটা কি তাকে কারণে বিদেশে ছিল যেতে না দেয়া। এই ব্যাখ্যাটা আমি আজকে দিতে চাই না। এই ব্যাখ্যাটা আপনি ভবিষ্যতে আমার সাথে আলাপ করেন, আমি দেব। আজকের দিনে আমি এই ব্যাখ্যাটা দিতে চাই। আজকের দিনে আমি এই ব্যাখ্যাটা দিতে চাই। এটা প্রতিহিংসার রাজনীতি না, এতটুকু আপনি আমি বলছেন। কোনো প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা করেন না। প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা করেন না, এইটা আমি শুধু বলি। আমি আজকে এই দিনে, যেখানে তিনি একটি গণতান্ত্রিক আন্দোলনের কিন্তু এই নেত্রী, দিনেই তো আপনাদের উপরে এই অভিযোগটা আসে। তাছাড়া তো এই আলোচনারই প্রয়োজন মানে ছিল না। এখন এইটা না, এই দিনের অভিযোগে তা আমি তো তাহলে আমাকে কাউন্টার বলতে হবে কোন প্রেক্ষাপটে হয়েছে, আমি এইটা আলোচনা করতে চাই। জি, কোনো প্রেক্ষাপটেই হোক, প্রতিহিংসা তো হিংসার প্রেক্ষিতেই আর আসে। না, প্রতিহিংসা তো আমি তো বললাম যে আপনি যখন আমি আপনার বলি, আমি অনেকগুলো কথা বলতে পারবো। আমি যদি বলি যে আপনি কেন 15 আগস্ট করলেন, আগে তো করেন নাই, আমি যদি বলি কেন 21 আগস্ট হলো, আপনি জবাব দিতে পারবেন না, শেখ হাসিনা সেদিন মারা যেতে পারত। এই বিষয়গুলো আমি নিয়ে কথা বলতে চাই এখন। ওই তো, তার মানে সেগুলো হয়েছে এই কারণে এগুলো হয়েছে। মানে এক হ্যাঁ, এগুলো প্রতিহিংসাই তো, এগুলো তাই না? এগুলো কোনো কিছু তো আইনগত বিষয় থাকতে পারে। যেমন আপনাদের বিরুদ্ধে এখন আইনগত বিষয় চলছে, শেখ হাসিনা গণহত্যার দায়ে মানে হ্যাঁ, এটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, হয়েছেন। না না, আপনি 21 আগস্টের ঘটনার জন্য আমি আপনার আজকে যেটা চলছে, এটা বর্তমান পুলিশ কমিশনার কি বলছেন, যে পুলিশের আইন আছে, স্থাপনা রক্ষা করতে পুলিশ গুলি করতে পারে, কারণ নির্দেশনা রক্ষা রাখে না। তাহলে বর্তমান পুলিশ কমিশনারকে ধরে আইনে আপনি আগে সাজা দেন। না তা বর্তমান পুলিশ কমিশনার কি বলছে? আপনি তো আইনের ছাত্র। বর্তমান পুলিশ কমিশনার কি বলছে? যে মব দমন করতে, পুলিশকে গুলি করতে কারো নির্দেশের অপেক্ষা রাখে না, এটা আইনে আছে। তিনি বলেছেন এখন যদি তিনি গুলি করেন এবং সেটা যদি আদালতে প্রমাণ হয়, নিশ্চয়ই তাকেও ভবিষ্যতে কখনো এটার না জন্য না না না, কিন্তু বিচার গুলি করা। করছে, কিন্তু গুলি করছে, যে আইনে আছে। তাহলে আইনে থাকলে তো প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া রাখে না। আর আপনি যেটা বলেন যে দায়িত্ব দিতে চান যে তার নামে যে মামলা হয়েছে, আপনি তাহলে আপনি ব্রিগেড সাকাতর সাহেবকে বক্তব্যটা কি আপনি মিথ্যা ধরবেন? 7.62 রাইফেল কে ব্যবহার করছে? কেন পুলিশ হত্যার বিচার হবে না? আপনি বলেন। হ্যাঁ, আমাদের ওই আন্দোলনের সময় হত্যা হয়েছে, পুলিশের গুলিতে হত্যা হয়েছে, আমি ধরে নিলাম, কিন্তু পুলিশের গুলিতে হত্যা হয়েছে, জি, যেটা কিন্তু আজকে জনাব এস এম কামাল, আপনি বলছেন এই কথাগুলো আপনি খুবই যৌক্তিকভাবে আনতে পারেন সামনে, কিন্তু আমি যেটি প্রশ্ন করছিলাম যে আপনি বলছেন আইন আদালতের বিষয় থাকতে পারে আপনাদের আগের কর্মকাণ্ডগুলোর বিষয়ে, মানে যখন আমি প্রশ্ন করছিলাম যে শেখ হাসিনাকে মানে দুঃখিত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে না দেওয়া ইত্যাদি বিষয়গুলোতে, আপনি বলছেন আইনের প্রসঙ্গ থাকতে পারে। এখনো তাই আমি বলছিলাম যে আপনাদের বিরুদ্ধে যা হচ্ছে আইনের মধ্যেই হচ্ছে, এখন বলছে আদালতেই হচ্ছে। আমাদের সাথে আইনের মাধ্যমে হচ্ছে না এগুলো, আমি এই কারণে ব্যাখ্যা দিলাম, আইনের মাধ্যমে আদালতের রায় হয়েছে। আদালতের রায় হচ্ছে না, আদালতের রায় হচ্ছে সাজানো আদালত। ওটা তো আপনি আপনাদের আইনের সময়ও বলা হয়েছে। না 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 না, আপনি আইনের ছাত্র হিসেবে আপনি সাদাকে সাদা বলবেন, এটা আমার প্রত্যাশা। আজকে যে আদালত হয়েছে সেই আদালতের বিচারক কে? জামাতের লোক।
আজকে যে প্রসিকিউটর সে কার লোক? আজকে বাদী পক্ষের আইনজীবী কে? তা আপনি সবকিছু দিয়ে আপনি রায় ঘোষণা করছেন। জি। খালেদা জিয়ার বিচার যখন হয়েছিল তখন এরকম অনেক অভিযোগ ছিল জনাব এস কত এম কামাল বছর, হোসেন। কত বছর ধরে হয়েছিল? না, কত বছর ধরে হলো এখন না না, আমার কথা হচ্ছে, আপনি ওইটা অ্যাভয়েড করলে তো হবে না। কত বছর ধরে হয়েছিল? দীর্ঘ সময় ধরে বিচার দীর্ঘ সময়, হয়েছিল। হ্যাঁ। দীর্ঘ সময় ধরে হয়েছিল, ঠিক আছে না? আমি বললাম তো এই প্রসঙ্গে আমি এখন কোনো কথা বলতে চাই না। আচ্ছা, যেই প্রসঙ্গে হয়তো আপনি কথা বলতে আমাকে আপনি আপনি আমাকে যত কথা বলে আইবেন, কিন্তু আপনি আমাকে আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না। আমি তো আসলে আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় না দাঁড়ানোর আপনি, কেউ না। না আপনি না না, আইন আদালতের কথা বলছেন, আপনাদের সময় আদালতের আমি রায়, আইন এখনকার আদালত, সময় আদালতের রায়। আইন আদালতের রায় তো আদালতের আদালতের রায়। আইন আদালতের মাধ্যমে আপনি আসামি। আপনি আমাদের আমলে কি কোর্টে যাকে ধরে নিয়েছে তার উপর মব সন্ত্রাস হয়েছে? দুই একটা ঘটনা তো আছেই, মাহমুদুর না রহমান সহ দুই আমি, একটা ঘটনা তো না আছে, না এখন মাহমুদ হয়তো অনেক মাহমুদ হচ্ছে। না 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 মাহমুদ, আমি আপনার বলি, তারপরে কোন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে? এগুলো আচ্ছা আইনজীবীরা, একটা দুটো না না অনেক ঘটনা আছে, এখন অনেক কিছুই না না হচ্ছে, না, তার একটা দিন সমালোচনা করার মতো। আইনজীবীদের না, আপনি না জানেন, আইনজীবীদের আজকে কোর্টে যাইতে পারে না, সিনিয়র আইনজীবীরা কথা বলতে পারে না। জি। হ্যাঁ, আমাদের আমলে, হ্যাঁ, আপনি মিথ্যা মামলা হয়েছে বলতে পারেন, গ্রেপ্তার হয়েছে, কিন্তু বেল হয়েছে। আজকে আপনার খালেদা জেল জিয়ার গেটের, বেল হয় নাই, অনেক দিন তিনি জামিন চেয়ে আপনি চেয়ে চেয়ে পারেননি। জেল গেটের থেকেই হয়ে আসছে। দুঃখটা কোথায়? যে আজকের এই সরকারকে সেভ করার লাগে যারা কথা বলে, অতীতকে টেনে নিয়ে এসে, এটি হলো দুঃখজনক। জি, বলে নিশ্চয়ই জনাব আমি এই এসএম কামাল বিষয়ে হোসেন, আইনের প্রয়োগের নামে অপপ্রয়োগ, আইন মানে বিচারের নামে নানান প্রহসন, সেগুলো দেখে দেখে মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাও হয়তো অস্বস্তিকর, কারণ এগুলো রায়গুলো না তো না, আসলে কথা বলা, আদালত থেকে আসে। না, আমার কথা কি, আপনার, দুঃখিত, আপনারা যারা সঞ্চালক বা আপনারা যারা সাদারে সাদা বলেন, কালোরে কালো, মানে আমি বলি না যে আমাদের সময় খারাপ কাজ হয় নাই। আমাদের খারাপ কাজের কারণে তো আমাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আনছেন, কিন্তু এখন খারাপ কাজ হবে কেন? তার চাইতে খারাপ কাজ হবে কেন? আপনি সেইটা বলেন আমাকে। আমরা খারাপ লোক ছিল, যার ফলে আমাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, কিন্তু আজকে কেন খারাপ? আজকে তো তার চাইতে ভালো হবে, কিন্তু তার চাইতে জঘন্য হচ্ছে কেন? ধরে নিলাম আমরা সব খারাপ কাজ করছি, কিন্তু জনগণের তো আজকে ভালো রাখবেন, তাহলে আজকে জনগণ ভালো থাকে তার না কেন? পরিণাম হয়তো এই সরকারের জন্য কিছু একটা অপেক্ষমান। অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন সেটা বলা হচ্ছে, যেটা আমি শুরুতেও বলছিলাম, সেই আলোচনাটাও আছে। এখন আপনাদের কাছে একটু নির্বাচনের প্রসঙ্গে আসি, যে আপনাদেরকে নির্বাচন নিয়ে আপনাদের নেত্রী কোনো গাইডলাইন দিয়েছেন বলে শুনছিলাম, আপনি সেই বিষয়ে শুনবো। এবং আমি পোস্ট পড়ছিলাম আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত। এবং সেখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে এখনো সময় আছে, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে এখনো যদি রাজনৈতিক বোধোদয় ঘটে, তবে সংলাপ ও সমঝোতার পথ খোলা আছে। মানে কিভাবে সংলাপ এবং সমঝোতার প্রস্তাবটা আপনাদের কেমন? না, আমরা সংলাপ বা এই সংলাপের কোনো প্রস্তাব দেন, এটি কে লেখছে জানি না। আমাদের পরিষ্কার বক্তব্য, এটা আওয়ামী লীগের আমরা অফিসিয়াল ফেসবুকে। হ্যাঁ। আমরা যেটা নাকে দিই সেটা জানি না অফিসিয়াল পেজে, আমি যেটা আমাদের যেটা সংলাপ এই কথা আমরা বলি, আমরা যেটা বলেছি যে আমরা নির্বাচন করতে চাই, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচন প্রতিরোধ বা নির্বাচন বর্জন নয়, নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আজকে প্রথম হচ্ছে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করে সেটা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু নয় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো রায় দেওয়া হয়েছে, সেই রায় বাতিল করতে হবে। বঙ্গবন্ধু পরিবারের নাম শেখ রেহানা, সজীব আজেদ জয়, সাইমা আজেদ পুতুল সহ যাদের নামে মামলা রায় হয়েছে, সেই রায় প্রত্যাহার করতে হবে। এবং যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার আছে এবং যাদের নামে মিথ্যা মামলা, সে মিথ্যা মামলা প্রত্যাহারকে গ্রেপ্তার করতে হবে। এবং এই যে যিনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে ছাত্র জনতা পুলিশ হত্যা করে, সাংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে, ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে
একটি জঙ্গিবাদের দেশ, মব সন্ত্রাসের দেশ, আপনি সন্ত্রাসীর দেশে, ধর্ষকদের দেশে পরিণত করেছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই ফ্যাসিস্ট ইউনূসকে পদত্যাগ করে একটি এগুলো আপনাদের অভিযোগ এবং আপনাদের দাবি, কিন্তু এই দাবি মানবে কেন? মানতে আওয়ামী লীগকে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া যে দেশের শতকরা 60% লোক, এখন মনে করি আমি, যে তারা এই সরকারের প্রতি তাদের আস্থা নাই। মানবে না তো অনেকেই মানে নেই, কিন্তু মানতে বাধ্য হয়েছে একসময়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছেন অনেকেই করেছেন, কিন্তু একসময় মানতে বাধ্য হয়েছে। আপনি যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, আপনি বলবেন আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, আর আপনি গণতন্ত্রের কবর রচনা করতেছেন। আপনি দেশটাকে জঙ্গিবাদের দেশ বানাবেন। আওয়ামী লীগ নির্বাচন না গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না, বাংলাদেশের মিনিমাম 50% লোক ভোট কেন্দ্রে যাবে না, এবং তারও বেশি হতে পারে। সেইখানে আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবে তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে? দেশটা কি আপনারা যেমন গণতন্ত্র? কোথাও নিয়ে গিয়েছিলেন সেরকমই হয়তো কোথাও আমরা নিয়ে যাবেন। দেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। তার পরিণামে 24-এ আমরা দেশটাকে জঙ্গিবাদ মুক্ত করেছিলাম। আমরা দেশটা নিরাপদ বাসস্থান ছিল আমাদের আমলে। আপনি আপনাদের আজকে আমলে যদি জঙ্গিবাদ মুক্ত হয়, তো আপনাদের আমল তো পতনই, আপনারা বলেন নাকি জঙ্গিদের আক্রমণে। তো এত জঙ্গি আসলো কোথায় আপনাদের আমলে যে আপনারা জঙ্গি তারা পতন জঙ্গি জঙ্গি আসলো কোথায়? জঙ্গি জেলখানাতে ছাড়িয়ে দিলেন, তাদেরকে অস্ত্র দিলেন, ওই জেলখানা থেকে তাদেরকে কয়েকজন জঙ্গি বের হয়ে আপনাদের পতন ঘটালো। না, অনেকগুলো জেলখানাতে তাকে বের করে দিলেন, এবং শিবিরদের সশস্ত্র ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিলেন, করলেন। এবং সাধারণ মানুষ, সেগুলো হলো আপনাদের আমলেই হলো আর কি, মানে জঙ্গিবাদ মুক্ত বলেন আপনারা বলছেন, জঙ্গিবাদ মুক্ত করেছেন, সেই জঙ্গিদের আক্রমণে আপনাদের সাধারণ মানুষকে খেপিয়ে তুললেন। আজকে তো প্রমাণ বাংলাদেশের জঙ্গিবাদের দেশ, আজকে তো প্রমাণ বাংলাদেশের সন্ত্রাসীদের দেশ। আজকে বাংলাদেশে, আমার কথা না, আপনাদের বিভিন্ন জরিপে পত্রপত্রিকা এসেছেন যে 52% লোক নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার ভিতরে অর্ধেকের বেশি নারী, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনি বলেন তো আমাদের আমলে কি, মানে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে? না, এরকম অনেক নিকৃষ্ট ঘটনা আসলে এই আমলে হয়েছে, এগুলো নিয়ে প্রতিদিনই আমরা হ্যাঁ, প্রায় সমালোচনা এগুলো করি। এগুলো 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 শোনেন, আমাদের আমলে কি দীপুর মতো লোকদের পিটিয়ে হত্যা করেছে, উপরে পুড়িয়ে ফেলা হয়েছে? না, পুড়িয়ে ফেলা আমাদের হয়নি। আমলে, আপনাদের আমলেও তবে কোরআন অবমাননার অভিযোগে না মানুষকে পিটিয়ে মারা হয়েছে, না এরকম না, ঘটনা পিটিয়ে হয়েছে। কাউকে মারা, আমি চ্যালেঞ্জ হয়েছে, করলাম কাউকে আমিও পিটিয়ে চ্যালেঞ্জ মারে না। করছি, না, তবে আমি আমার নাম আপনার নাম মনে নাই বলে এখন। চ্যালেঞ্জ করলাম। আপনি মিথ্যা তথ্য দিলে হবে আচ্ছা, না, আমি আমি একটু চ্যালেঞ্জ। তাহলে খুঁজে বের করবো, মানে দর্শকদের অতটুকু হ্যাঁ, সময়। মিথ্যা তথ্য হ্যাঁ, দিলে হবে না, পিটিয়ে কাউকে হত্যা করে নেই। কোরআন এবং যদি অবমাননার অভিযোগে আমার মনে শোনেন, আছে ঘটনাটা। আমি শোনেন, যদি পিটিয়ে হত্যা করে থাকে তার কিন্তু বিচার হয়েছে যারা করছে। আমি করছি যে তথ্য আপনি সঠিক দেন। জি, জি, তা তো বটেই। মানে এরকম ঘটনা, এটার ঘটনার যে আধিক্য হয়েছে না বা না না, ঘটনা যে বেড়েছে, আমি যদি সেটি মনে করি, দৃশ্যমান। আপনি যদি মনে করেন যে আজকে লক্ষ্মীপুরের আয়শাকে পুড়িয়ে মারা হয়েছে, আপনি যদি সেইটাকে ঢাকার জন্য অন্য রেফারেন্স নিয়ে আসেন, তাহলেই তো দুঃখজনক। না, 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 ওটা ঢাকার জন্য নিশ্চয়ই না, সেটি তারা ঢাকার জন্য আমরা না। আমরা আমরা খারাপ ছিলাম, আপনারা ভালো হচ্ছেন না কেন? সেটি তো প্রত্যাশাই বটেই। আমরা খারাপ ছিলাম না, আপনারা ভালো হচ্ছেন না। আয়শাকে কেন পুড়িয়ে মারা হলো? সে তো আওয়ামী লীগ করে না, তার বাবা বিএনপি করে। আপনি বলছিলেন যে দেখানোর জন্য, এটা দেখছিলাম, এটা হচ্ছে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার তদন্ত 1 বছরেও শেষ হয়নি। এটি প্রথম আলোর খবর, 30 অক্টোবর 2021-এর খবর। 2020 সালের 29শে অক্টোবর রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবু ওয়াজেদ মিয়ার ছেলে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে যান। সেখানে পবিত্র কোরআন অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাকে আটক করা হয়, এবং পুলিশ এবং এলাকাবাসীর ভাষ্য, পবিত্র কোরআনের অবমাননার অভিযোগে বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে 5-6 জন ব্যক্তি, মানে এই ঘটনার একটা বিস্তারিত এখানে আছে, এবং তাকে, মানে ঘটনার শিরোনামেই আপনি বুঝতে পারছেন, পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, মানে এই ঘটনাগুলো তখনও ঘটেছে। তবে আপনি যেটি বলছেন যে এখন অনেক বারবার এই ঘটনাগুলো আলোচিত হচ্ছে, অনেক বেশি এই ঘটনাগুলো ঘটতে দেখা যাচ্ছে। তবে এস এম কামাল হোসেন, আপনাদের সময় হয়েছে এরকম অনেক ঘটনা। এখন না, আমাদের সময় অনেক ঘটনা হয়নি। মানে
আপনি একটা ঘটনা, ওই ঘটনার সঙ্গে সঙ্গে আমি জানি, ওই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের মুখোমুখি করা হয়েছে। হ্যাঁ, সংখ্যালঘুদের হ্যাঁ? বাড়িঘরে হামলা আক্রমণ হয়নি? হয়েছে ওই সময়। বিচারের মুখোমুখি করা হয়েছে, কিন্তু বিচার কাউকে অবশ্য হয়নি। বিচার হ্যাঁ, শেষ হয়নি। বিচার বিচারের মুখোমুখি দরকার আছে। এখন বিচার শেষ হলেই তো আপনি বলছেন বিচার হস্তক্ষেপ করছে। এখন এদের মতো যদি আমরা আদালত গঠন করে আপনার সাজা দিয়ে দিতে পারি 1 মাসের ভিতরে, তাহলে তো বিচার শেষ হয়ে যাবে। জি, আমরা তো বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারও কয়েক বছর ধরে হয়েছে। জি, জি। জনাব এস এম কামাল হোসেন, একটু আমি